নেই ভাই, জুলাইয়ের আন্দোলনে আমরা স্বাধীন হই নাই, আমরা স্বাধীন হই নাই, এখনো আমরা স্বাধীন হই নাই। একজন মা যদি একজন সন্তান না থাকে, এক মাস তার একটু খোঁজ না যদি পায়, সেই মা কিভাবে থাকে? 180 দিনের মধ্যে মামলা নিষ্পত্তির বিধান এবং পর্যাপ্ত বিচারক থাকা সত্ত্বেও রংপুরে প্রায় এক যুগেও শেষ হচ্ছে না বিচার। সিএমএম আদালত ও জেলা দায়রা জজ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নথি ঘেঁটে দেখা যায় প্রায় 5000-এর বেশি মামলা ঝুলে আছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন বিচার প্রার্থীরা। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সাক্ষী খুঁজে না পাওয়ায় থমকে যাচ্ছে বিচার। আর বিশেষজ্ঞরা বলছেন, মামলার সংশ্লিষ্টদের অবহেলা আর অনিয়মের কারণে বিচার বিলম্বিত হওয়ায় বাড়ছে নারী ও শিশু নির্যাতন। আমার বউ 20 টা আমার দিচ্ছে এবং পোস্টমর্টমের রিপোর্ট হচ্ছে 20। থানা প্রথম কেস থানা ফাইনাল দিচ্ছে, দেওয়ার পরে 11 মাস পর বাদ এসে কোর্টের কেসটা আমি খাসতেছি 14 বছর থেকে করতে করতে এ পর্যন্ত আমার খালি বলে যে সাক্ষী আসবে, সাক্ষীও নাই, কিছুই নাই, এভাবে আমি ঘুরতে আসি। ধরবার জন্য আমার মেয়ে ধরার জন্য দিয়ে এই তো আমাদের কেস চলতে আছে, এই চলতে আছে, আসি যাই 4-500 টাকা খরচ হয়, আসি যাই কাম করে তেমনতেই চলতে আছে, চলতে হয় 7-8 বছর থেকে। 2007 সালের মামলা, এই মামলার পেছনে ঘটতে ঘটতে আমরা একেবারে বাড়ির সর্বশান্ত শেষ হয়ে গেছি। আমার তো 3টা মেয়ে আছে, আমরা তো আরো আসামি আছি। আমার মেয়েগুলোকে যে আমি যে খাওয়াবো পেট ভরা সেটাও আমি পাচ্ছি না, এখন নিজে যে চলবো নিজে খাবো পেট ভরা সেটাও পাচ্ছি না। এই সাক্ষী আসে না বলে কেস আমাদের এইভাবে ধরি বেড়ায় এই আজ বলে খাস সাক্ষী আনবে, কাল বলে সাক্ষী আনবে, কিভাবে যেন কোর্টে থানায় দেয় না কি দেয় সাক্ষী আনার জন্য, এখন সেটাও আনে না, কোনো কিছুই নেই, আমাদের খালি হ্যারাসমেন্ট করতেছে আর এই ঘুরেইতেছে। 1904 সালের 1 জানুয়ারি রংপুর জেলা দায়রা জজের বিচারিক কার্যক্রম শুরু হয়। 2018 সালের 16 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। এর ঠিক 2 বছর পর অর্থাৎ 15 জুলাই 2021 সালে রংপুর মেট্রোপলিটন পুলিশের আইনি বিচারিক কার্যক্রম শুরু করে সিএমএম আদালত। অথচ বিভাগীয় নগরীতে 2টি আদালতে পর্যাপ্ত বিচারক থাকা সত্ত্বেও নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালগুলোতে ঝুলছে অসংখ্য মামলা। ফলে যুগের পর যুগ কেটে গেলেও ভোগান্তির শেষ নেই বিচার প্রার্থীদের। একজন মা যদি একজন সন্তান না থাকে, এক মাস তার একটু খোঁজ না যদি পায়, সেই মা কিভাবে থাকে? তার অবস্থাটা কি? সেই ফ্যামিলিটা কিভাবে থাকবে? আজ কতদিন হয় যে খাওয়া দাওয়া নাই, কোনো তো বিচার আসার নাই, তাহলে বিচারটা কার কাছে পাবো আমরা? ওর আজকে হয়েছে, কালকে তো আমার হইতে পারে, তা কার কাছে বিচার দিবো আমরা? কার কাছে যাবো, কার কাছে বিচার নেবো? এটাই কি দেশের অবস্থা? তাহলে যদি এরকম হয়ে যায় তাহলে আমাদের সবাইকে আত্মহত্যা করা দরকার। ও দেশে ওরাই যারা বিবাদী তারা বাঁচি থাক, আর থানা পুলিশ বাঁচি থাক, এর চাই থাক, আর কোনো উপায় নেই। আমরা আত্মহত্যা তাহলে যদি ওরা চায় আমরা তাই করবো। আমাদের মানসম্মত গেছে শেষ পর্যন্ত আমার মেয়েটাও নাই, এটা কোন ধরনের বিচার হইলো ভাই? আমাদের মেয়ে গেছে, আমরা বুঝতেছি, ওনারা বুঝবে না তো। এই পুলিশের কারণে পুলিশ এখন বড় গুন্ডি হয়ে গেছে, সাধারণ মানুষের বড় চোর হয়ে গেছে, বড় কষাই হয়ে গেছে। কিন্তু কি কারণে ওরা আমার টাকা দাও 1 লাখ 4 সিট দেবো, তখন আমরা বলছি আমরা কিসের টাকা দেবো, আপনারা মামলা যা ধারা দিবেন আপনারা তো দিয়েই ফেলাইছেন। মতো হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কোনো খোঁজ নেই। আমরা চাই যত দ্রুত সম্ভব আপনারা ওর খোঁজ দেন হিসাবে চাই, কারণ ওর বই ও ঘর সবকিছুই পড়ে আছে, ওর নাই। আমাদের তো ইয়া আছে, কারণ এরা মামলা করছে, পুলিশ কোনো ইয়া নেয় নাই। এই জন্য আমরা চাই যে দ্রুত ওকে যেন খুঁজে। 2 একর জমিতে পুকুর খুঁড়বেন, পুকুর খুঁড়ে আপনি তো ভিডি বিক্রি করে অনেক টাকার লাভবান হবেন, তাদের পুলিশদের কি করবেন আপনি বলেন? রংপুরে শুধু চিকিৎসক এবং তদন্তকারী কর্মকর্তাকে সাক্ষী হিসাবে আদালতে আনতে না পারায় স্থবির হয়ে আছে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত কয়েক হাজার মামলা। এই অবস্থায় সাক্ষী না আসায় বিচারিক কার্যক্রমেও সৃষ্ট দীর্ঘসূত্রিতার সুযোগ নিচ্ছে আসামি পক্ষ। জুলাইয়ের আন্দোলনে আমরা স্বাধীন হই নাই, আমরা স্বাধীন হই নাই, এখনো আমরা স্বাধীন হই নাই। জুলাই আন্দোলন থেকে আমরা করছি, আমার বাচ্চারা করছে, আমরা তো কইলাম বাচ্চারা করছে, আমরা তার সহযোগী ছিলাম পিছনে, কিন্তু আমরা স্বাধীন হইনি। ডক্টর ইউনূসের কাছে ঠিক আছে, একদম শিক্ষিত লোক বলে এই মাথা কথাটার অর্থ কি? মাথা কথাটার অর্থ কি? সে জজের কেন এই কথাটা বললো? আমার অসুস্থ মা,
ওখানে ছিল, আমি তো তখন ওটা সহ্য করছি। সে অন্য কথা বলতো যে এই ছেলে বেয়াদব বা অশিক্ষিত মূর্খ, কিন্তু সে এইগুলো তো বলতে পারে না। তো ফ্যানের সাথে লটকাবো, আর ভয়ে তখন ও ছয় দিতে, ওই কাকুটা বলতে আমার ছোট ভাইও ছয় দেয়নি, আমিও ছয় দিনই, কেউ ঘটনা হলে ভাই আজকে আমাদের ছিল চেকের মামলা। আমার মা আমার ভাইয়ের নামে মানে টাকার জন্য চেক করছিল, কেস করছিল, বুঝছেন। তো এটা একটা মীমাংসার জন্য আমাদেরকে জজ ডাকছে। আমরা গেছি যে একটা মীমাংসা হওয়া তো ভালো। এখন মা করছিল চেকের ব্যাপারে একটা, আর এপির করছে আমার ছোট ভাইয়ের ব্যাপারে একটা। তো দুইটা চেকেরই মীমাংসা উনি করছে, তো ভালো কথা, মীমাংসার জন্য ডাকছে। সেখানে জমির কথা তো উঠলো, জমির আদালত তো এটা না, জমির সব সিভিল কথা, এটা মামলা, তাই না? উনি নিজে গায়ে ঘেসে জমি এটা দিচ্ছে, নিয়ে সে ওই দিচ্ছে, বুঝছেন। ছয় দিয়ে পরে মানে বুঝতে পারছে যে এটা বুঝে আমার ভুল হয়ে গেল। তখন এ আবার যে গাছের পাও ধরে কান্না শুরু করছে যে স্যার আপনি আমাকে ধমক দিয়ে সইটা নিলেন, আমার ভাই তো চলে গেল, আমার ভাইয়ের সই তো নিলেন না আপনি, আমার বোনও সই দিল না। যাদের পাও ধরে যখন কাঁদতেছে তখন কি জজ ফিরে আবার কাগজ বাইর করে বলছে কি আমি যেটা ইয়ে করছি সেটাই হবে। তখন এপিসি করছে একটা কলম দিয়ে ওই সইটা কাটিয়ে দিছে, এ কিন্তু এটা করছে, কাটিয়ে দিছে। তখন জজ খুব রাগ হয়েছে, পুলিশ ডাকো, গ্রেপ্তার করা হবে, পুলিশ ডাকো, এখানে আদালতে আসি আমার সামনে এরকম করতেছে। তখন এ বলছে কি স্যার আপনি কারো সই দেন নাই, আমার সই নিয়েছেন জোর করে, তো আমার সইটা আমি কাটবো না, আমার বোনও সই দেয় নেই, যে মিজানুর রহমান সেও সই দেয় নেই, আপনি কেন আমার সইটা নিলেন? যখনই পুলিশ ডাকো কইছে বলার পরে তো এরকম মনে করেন এমনি ভয়ও পাইছে, আর জজের গাইলে গেলতে এরকম ধাম করে পড়ে গেছে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তো তখন তো আমরা ওখানে মানে কান্দাকাটি, ওখানে লোকজন আসছিল, পরে একদম কেজে নিয়ে আসছে, আসে ও দেখছে গিয়ে দেখে কাছে কি নিয়ে স্টপ করছে, মেডিকেল নিয়ে যান। তখন তাড়াতাড়ি করে আমরা মেডিকেল নিয়ে আসছি। বিচারকরা বলছেন ভয়ভীতির কারণে বিভিন্ন সাক্ষী আসে না। সাক্ষী না আসলে মামলা প্রমাণ করাও কঠিন। মামলা সংশ্লিষ্ট থানায় সমন পাঠানো হলেও সেখানেও গাফলতি করে পুলিশ। মামলা তো রংপুরে অনেক, সিভিল মামলা আছে, ক্রিমিনাল মামলা আছে। মামলা হিসাবে কিন্তু আপনার এই অফিসার অনেক আছে, কিন্তু মামলার যেটা মূল সমস্যা সেটা হচ্ছে আপনার সাক্ষী ঠিকভাবে আসে না। সাক্ষী ঠিকভাবে আসে না, আবার আসলেও দেখা যায় যে দরখাস্ত দেওয়া হয়, সাক্ষীরা রেড হয়ে আসলো, সাক্ষীটাকে নিয়ে আসলো, বহু দূর থেকে আসলো, আসার দেখা গেলো যে এক পক্ষ সময় দিয়ে দিল, তখন কোর্ট বাধ্য হয়ে সময় মঞ্জুর করে দেয়, মঞ্জুর করলে আবার ডেট পড়লো, আর এইভাবে আসলে লিঙ্গার হচ্ছে। আর তাছাড়া আমাদের জুডিশিয়াল অফিসাররা যদি ঠিকভাবে কাজ করতো, সকাল 9টা 5টা পর্যন্ত ঠিকভাবে কাজ করতো, আমার মনে হয় এত মামলা জট হওয়ার কথা নয়। তারপর উকিল সাহেবের একটা ইয়ে আছে, উকিল সাহেব যদি ঠিকভাবে কাজ করতো, জজরাও যেভাবে কাজ করে উকিল সাহেব যদি সেইভাবে কাজ করতো, সিনসিয়ারিটি দেখাইতো, তাহলে আমার মনে হয় মামলা জট থাকতো না, মামলা খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হতো। তো এখন তো এইসব সব মক্কেল তো অনেক কিছু বুঝে না, মক্কেল আসামি এদের তো আইন জানার কথা না, এগুলো জানবে হচ্ছে আপনার অ্যাডভোকেট, জজ সাহেব, এনারাই জানে। এনাদের উকিল সাহেব এবং জজ সাহেব এনারা যদি সচেষ্ট হন, চেষ্টা করেন, তাহলে আমার মনে হয় মামলার নিষ্পত্তি করা খুব কঠিন ব্যাপার না। শুধুমাত্র সাক্ষী সংকটে নয়, জটিলতা রয়েছে মামলার আলামত সংরক্ষণেও। দীর্ঘসূত্রিতার কারণে গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হয়ে যাওয়া সহ বন্ধ হয়ে আছে কেস কোঅর্ডিনেটর প্রজেক্ট। এমন অভিযোগ করেন মানবাধিকার সংগঠক ও সুশাসনের জন্য নাগরিকের এই প্রতিনিধি। এটা অত্যন্ত দুঃখজনক। আমার সৌভাগ্য হয়েছে রংপুরে একটি কমিটি ছিল, কেস কোঅর্ডিনেশন কমিটি, সেই কমিটির আমি মেম্বার দীর্ঘদিন ছিলাম এবং প্রায় এটা সম্ভবত 6 থেকে 7 বছর এই কার্যক্রমটা চলেছে। এই কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল যে মামলার জট নিরসন করা এবং আমাদের যে কারাগারগুলো আছে সেই কারাগারে যে অতিরিক্ত কয়েদি, সেই অতিরিক্ত কয়েদি তাদেরকে যাতে খুব দ্রুত মামলা নিষ্পত্তি করে বের করা যায়। এটাই কমিটিতে থাকা অবস্থায় আমি যে তথ্যগুলো পেয়েছি তাতে করে দেখা গেছে যে দীর্ঘদিন সাক্ষীর অভাব, তারপর হচ্ছে হলো সঠিক সময়ে চার্জশিট দেওয়া হয়নি এবং সাক্ষীদেরকে যথাসময়ে উপস্থিত না করার ফলে দীর্ঘদিন দেখা গেছে যে কিছু নির্দোষ মানুষ তারা কারাবরণ করেছেন, তারা সেখানে হাজতে নানা ধরনের কষ্টে ছিলেন। তো সেই প্রকল্পটা বন্ধ হয়ে যায়। প্রকল্পটা চলাকালীন অবস্থায় কিন্তু অনেকগুলো মামলা এখান থেকে নিষ্পত্তি করা হয়েছে। আমি যতটুকু তথ্য জানি সেটা হচ্ছে যে রংপুর আদালতে যেভাবে মামলা বাড়ছে, বিশেষ করে নারী শিশু আইন হওয়ার পরে কিন্তু এই মামলার
সংখ্যাটা অনেক বেশি বেড়ে গেছে। আরেকটা সংখ্যা বেড়েছে, সেটা হলো রংপুর অঞ্চলে জমির দাম বেড়ে যাওয়া, জমি সংক্রান্ত মামলা কিন্তু প্রচুর। আর আরেকটি মামলা এই অঞ্চলে খুব বেশি হয়, সেটা হলো অর্থকরী লেনদেন, বিশেষ করে চেকের মামলা খুব এই অঞ্চলে হয়। সুতরাং এই মামলাগুলো নিরসন করা এবং নিষ্পত্তি করতে গেলে যেটা সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে যে আমাদের এখানে জজের বা বিচারকের অভাব রয়েছে প্রচুর। প্রায় এখনো সম্ভবত প্রায় 30-এর উপরে খালি আছে, পদ খালি আছে, কিন্তু বিচারক এখানে নেই। সুতরাং এই হাতে গোনা কয়েকজন বিচারক দিয়ে এই এত বড় মামলার জট নিরসন করা সম্ভব না। তবে বর্তমানে মামলার অগ্রগতি অনেকটাই এগিয়েছে। শীঘ্রই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হবে বলে আশা করছেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। আমি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের একের পিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমি আমার বিজ্ঞ বিচারকের সঙ্গে পরামর্শ করি যে কিভাবে এই যারা বিচার প্রার্থী কিভাবে দ্রুত মামলাগুলো শেষ করা যায় এবং বাদী ন্যায় বিচার। আমি দায়িত্ব গ্রহণের পরও ব্যক্তিগতভাবেও আমি যারা এই মামলাগুলোর সাক্ষী, তারা যাতে সঠিকভাবে সাক্ষ্য প্রদান করতে পারে সে ব্যাপারে আমি সচেষ্ট আছি। আমি রাষ্ট্রপক্ষের বাদী পক্ষের একজন পিপি হিসেবে আমি চেষ্টা করতেছি যে যাতে আমার এই কোর্টে অর্থাৎ বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মানুষ ন্যায় বিচার, মানুষ যাতে তার অধিকার বঞ্চিত না হয়, ন্যায় বিচারের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, সেজন্য আমি যে কোর্টের দায়িত্ব প্রাপ্ত সেখানে আমি অত্যন্ত যত্ন সহকারে মামলা প্রায় 5,000 দ্রুত সাক্ষী নিয়ে আমরা সাক্ষীকে এবং পাশাপাশি আমরা ব্যক্তিগতভাবে আদালতের পক্ষে আমরা বাদীকে এবং সাক্ষীদেরকে ব্যক্তিগতভাবে মোবাইল করতেছি যে আপনি আসতেছেন না, আসেন মামলাটা সাক্ষী দিলে মামলাটা দ্রুত আপনি বিচার পাবেন। কারণ দিনের পর দিন, বছরের পর বছর একটা মামলা চললে তো বিচার প্রার্থীরা বিচারহীনতায় পড়ে। এই ব্যাপারে আমরা অলরেডি বসিয়া এর সঙ্গে সংশ্লিষ্ট, এই বিচার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাই আমরা বসছিলাম এবং আমরা একটা সিদ্ধান্ত আসছি যে আমাদের এটার মধ্যে যে বাধা, সেই বাধাগুলোর সমস্যার সমাধান করে দ্রুত মামলা নিষ্পত্তি। বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে রংপুরের নারী ও শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালে বিচার নিষ্পত্তি নিয়ে সংশয়ের নানান চিত্র। সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত মামলার জট নিরসন হবে, এমনটাই প্রত্যাশা বিচার প্রার্থীদের।